আপনি মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছেন এসব বলে। আস্তে আস্তে ও নিজেই সবকিছু বুঝে যাবে। আরো কিছু কথাবার্তা চললো। তে এফাকে সবাইকে একটু দেখে নিল। আর একটা মহিলা এসেছে, তার দুই পাশে দুটো মেয়ে। একটা মেয়ে তেউনের বয়সী। তে তাকাতেই মেয়ে দুটো মিষ্টি করে হাসলো। তেও হাসলো, কিন্তু তার মনটা কিছুটা খারাপ হলো জাঙ্কুককে না দেখতে পেয়ে। জাঙ্কুকের মা তাকে একটা সুন্দর হার উপহার দিলেন। অপর পাশে থাকা মহিলাটা উঠে এসে এক জোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বলল, আমি জাঙ্কুকের চাচি হই, তুমি আমাকে কাকিমণি বলে ডাকবে। তে হেসে মাথা নাড়ালো। আগের নার্ভাসনেসটা এখন আর নেই। সবার ব্যবহারে অনেকটাই সহজ হয়ে গিয়েছে সে। কিছুক্ষণ পর তেকে গেস্ট রুমে পাঠিয়ে দেওয়া হলো। সঙ্গে এলো সাথে আসা দুটো মেয়ে। তেকে একা ঘরে পেয়ে একটা মেয়ে বলল, ভাইয়ের কাছে তোমার ছবি দেখেছিলাম, কিন্তু তুমি ছবির থেকে অনেক সুন্দর। তোমরা কি হও জাঙ্কুক ভাইয়ের? বড় মেয়েটা বলল, আমরা ওনার কাজিন হই। আমার নাম ন্যান্সি আর ওর নাম আইরিন। আমি ক্লাস 10-এ পড়ি আর ও ক্লাস 7-এ। তে আইরিনের গাল টেনে দিল। খানিক পরে ঘরে আসলো ইয়ঞ্জন, সাথে আসলো জাঙ্কুকের মা আর চাচি। সব মহিলারা একসাথে হয়ে কিছুক্ষণ গল্প করলেন। এক পর্যায়ে ইয়ঞ্জন আক্ষেপ করে বললেন, মেয়েটা ঘরের কোনো কাজই করতে চায় না আপা, সারাদিন মুভি দেখে, সংসার যে কিভাবে করবে সেসব আপনাকে ভাবতে হবে না আপা। আমার ছেলের বউকে আমি ঠিক সব শিখিয়ে পড়িয়ে নিব, তাহলে তো আমার কোনো চিন্তাই রইল না। আরো কিছুক্ষণ আলোচনা চললো। আলোচনা করে ঠিক হলো 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। প্রথমে ইয়ঞ্জন একটু দ্বিমত করলো, নামজনের বিভিন্ন যুক্তির কাছে হেরে গেলেন। 1 সপ্তাহ পরে বিয়ে হবে এতেই মত দিলেন তিনি। তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। সবাই বিদায় নিতে তে নিজের ঘরে এসে শাড়ি খুলে টি শার্ট পরে 4 হাত পা মেলে বিছানায় শুয়ে পড়লো। এতক্ষণ সে নিজে ওদের সাথে ছিল। খুব কষ্টে সে নিজেকে শান্তশিষ্ট রেখেছে। ভুলভাল কাজ না করার চেষ্টা করেছে। অবশ্যই ইয়ঞ্জন তাকে কোনো কাজই করতে দেয়নি, তাই ভুল হওয়ার প্রশ্নই আসে না। সে শুধু নিজ দায়িত্বে মুখটা বন্ধ রেখেছে। জিসু তার হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে বলল, এবার আমি গেলাম। না খেয়ে চলে যাচ্ছিস? মাত্রই না তোর সাথে খেয়ে উপরে আসলাম, ভুলে গেলি? তে নাক মুখ কুচকে হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিল। জিসুর দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম, আমি যাই, দেরি হলে মা বকা দিবে, রাতে ভিডিও কল দিব, এখন গেলাম, তোকে আর নিচে আসতে হবে না। তে হাত নেড়ে জিসুকে বাই জানালো। তারপর আবারও বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। ছাদের দিকে তাকিয়ে ভাবলো, আজ একটু আগে তার বিয়ে ঠিক হয়েছে। 2 দিন পর তার বিয়ে হবে। বিয়ের পর সংসার, তারপর বাচ্চা কাচ্চা। তে জিভ কাটলো, 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। কি সব ভাবছে সে, কি লজ্জার ব্যাপার। পার্টি অফিসের কাজ শেষ করতে জাঙ্কুকের অনেকক্ষণ লেগে গেল। সে বারবার ঘড়ি দেখছে, এতটা সময় লাগবে জানলে সে আজকের মিটিংটা ক্যান্সেল করে দিত। অবশেষে মিটিংটা যখন শেষ হলো তখন সে প্রায় এক প্রকার দৌড়েই বের হয়ে গেল অফিস থেকে। রশিয়াকে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের করো, কুইক, তেদের বাসায় যাব। কিন্তু ভাই, স্যাররা তো সবাই চলে এসেছেন। চলে এসেছেন? হ্যাঁ ভাই, একটু আগে খবর পেলাম তারা সবাই জিয়ন বাড়িতে ফিরে এসেছেন। আপনার বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। কবে? 1 সপ্তাহ পর। জাঙ্কুক সন্ধ্যায় বাড়ি ফিরল। তেদের বাসায় যেহেতু যেতে পারেনি, তাই আরো কিছু কাজ এগিয়ে রেখে এসেছে, যাতে বিয়ের সময় কাজের চাপ না থাকে। তার বাবা নামে এমপি, বেশিরভাগ কাজ তাকেই করতে হয়। বিশাল বড় জিয়ন বাড়িটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। বাড়ির চারপাশ জুড়ে বাগান, এক পাশে গ্যারেজ। বাড়ি থেকে দূরে এক পাশে একটা আউট হাউস আছে। বাড়ি থেকে দূরে বাগানের এক পাশে একটা আউট হাউস আছে। বাড়ির চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরাও করা। জাঙ্কুক সদর দরজা দিয়ে রশিয়াকে সাথে নিয়ে ঢুকলো। রশিয়ার হাতে এক গাদা ফাইল, নামজনের সাইন নিতে হবে এগুলোতে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে গঙ্গের সাথে সাক্ষাৎ হলো তাদের। উনি সোফায় বসে পায়ের উপর পা তুলে চা পান করছে। জাঙ্কুককে দেখে বড় করে একটা হাসি দিলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, এসেছিস? আয় আয়, এদিকে এসে বস। জাঙ্কুক রশিয়াকে নামজনের স্টাডি রুমে যাওয়ার জন্য বলে তার দাদার পাশে গিয়ে বসলো। এত খুশি কেন দাদা যান? 2 দিন পর নাতবো আসছে বাড়িতে, খুশি হওয়ার তো এখনই সময়। জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে হালকা হাসলো। গঙ্গিউর দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে নাতবো? আলবাত হয়েছে, আমার সোনার টুকরা নাতির জন্য চাঁদের টুকরা নাতবো। ন্যান্সি কিচেন থেকে এক বাটি নুডলস নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। জাঙ্কুককে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি কিন্তু আজ অনেক বড় কিছু মিস করে ফেলেছো। ভাবি আজ শাড়ি পরে এসেছিল, কি সুন্দর যে লাগছিল।
জাঙ্কুকের চোখে মুখে মুগ্ধতা ছেয়ে গেল। হয়তো কল্পনাতে তেকে শাড়ি পরা অবস্থায় দেখে নিয়েছে সে। ন্যান্সির দিকে তাকিয়ে বলল, তাই? আমি ছবি তুলে এনেছি, আমি স্টাডি শেষ করে তোমাকে দিয়ে আসবো। জাঙ্কুক মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। ন্যান্সি নুডলসের বাটি হাতে নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দাদাজানের দিকে তাকিয়ে এসে জিজ্ঞেস করলো, প্রেশারটা মেপেছেন দাদাজান? গঙ্গে চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়ালেন। তিনি মেপেছেন। জাঙ্কুক আবার প্রশ্ন করলো, ডায়াবেটিস? এটা নিয়ে তো দাদির সাথে ঝগড়া হয়ে গেছে। তার ধারণা আমি লুকিয়ে মিষ্টি খাই, তাই ডায়াবেটিস কমছে না। অথচ যেখানে আমি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করলাম সেখানে মিষ্টি কেন খাবো? দাদার এমন অসহায় অবস্থার কথা শুনে জাঙ্কুক চায়ের কাপের দিকে তাকালো। চায়ের কাপের কিনারে এক পাশে কিছু চিনির দানা নজরে পড়লো। জাঙ্কুক তর্জনী দিয়ে কাপের দানাগুলো মুছে দিয়ে বলল, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বলেই একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল। গঙ্গীও নাতির যাওয়ার দিকে হক চকিয়ে তাকিয়ে থাকলেন। রাতে ঘুমানোর আগেতে মোবাইল নিয়ে বসলো। অনেকক্ষণ জিসুর সাথে ভিডিও কলে বিভিন্ন আলাপ আলোচনা করলো। জিসুর সাথে কথা শেষ করে সে ফেসবুকে জাঙ্কুকের আইডি খোঁজাখুঁজি করতে লাগলো। জিয়ান জাঙ্কুক লিখে সার্চ দিলে জাঙ্কুকের ছবির প্রোফাইলে দেওয়া অনেকগুলো ফেক আইডি আসলো। প্রত্যেকটা আইডিতে ঢুকলো। ঢুকে বুঝলো এগুলো সব ফেক আইডি। তবে আইডিগুলো ঢুকে তার কোনো লাভ হলো না। প্রত্যেকটা আইডির টাইম লাইনে জাঙ্কুকের অনেক ছবি দেয়া। প্রতিটি ছবি ভালো করে দেখলো। একটা গ্রুপ ছবি পেল, জাঙ্কুক আর তার বাবার সামনে সারিতে আর পেছনে অনেক মানুষ। ক্যাপশন পড়ে বুঝলো এটা নির্বাচনের সময় তোলা। ছবিতে জাঙ্কুকের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার উপরে কালো কোট। ঝুম করলো জাঙ্কুককে। ভালোই তো লাগছে নেতার গেটআপে। রাজনীতি পছন্দ না করলেও এই রাজনৈতিক নেতাকে তার বেশ লেগেছে। এর আগেও সে নামজুনের বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনলাইনে দেখেছে। তখন এত মন দিয়ে দেখেনি, বারবার এড়িয়ে গেছে। এই জন্যই হয়তো জাঙ্কুককে চোখে পড়েনি। আরো অনেক আইডি ঘাটলো। জাঙ্কুকের অনেকগুলো সিঙ্গেল পিক সেভ করে রাখলো। একটা আইডিতে জাঙ্কুককে নেতার গেটআপে ভাষণ দেওয়া অবস্থায় ছবি পেল, সেটাও সেভ করে রাখলো। জাঙ্কুকের ছবির দিকে তাকিয়ে তের আচমকাই একটু অভিমান হলো। কি এমন হতো আজকে এলে? এত সুন্দর করে কয়েক ঘন্টা ধরে সেজেছে সে, অথচ যার জন্য সাজলো সেই দেখলো না। তের ভাবনার মাঝে মোবাইলটা ভাইব্রেট করে উঠলো। স্ক্রিনে ভেসে আসলো একটা অপরিচিত নাম্বার। কিন্তু নাম্বারটা দেখে তের বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়লো। নাম্বারটা জাঙ্কুকের। গতকাল এই নাম্বার থেকেই কল করেছিল জাঙ্কুক। তে লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। গলা দিয়ে আ আ শব্দ করে গলার স্বর পরীক্ষা করলো। তারপর হালকা গলা ছেড়ে কল ধরে মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো, কেমন আছেন তে? জাঙ্কুকের কণ্ঠ শুনে তের বুকের ভেতর আরো জোরে হাতুড়ি পেটাতে লাগলো। সে নিজেকে স্থির রেখে বলল, জি ভালো। আজ আসতে পারি না আপনাদের বাসায়, আমার কিছু কাজ ছিল। ন্যান্সির কাছে শুনলাম আপনি আমায় খুঁজেছেন। আমি না যাওয়ায় নাকি আপনি অভিমান করেছেন। চমকে গেল সে। ন্যান্সিকে কয়েকবার জাঙ্কুকের কথা জিজ্ঞেস করেছিল। জাঙ্কুক না আসায় কিছুটা মন খারাপও হয়তো প্রকাশ করে ফেলেছিল। ইস, এই মেয়েটা সব বলে দিয়েছে। তে ভাবলো অভিমান করেছে। এটা বললে হয়তো জাঙ্কুক ভাববে তে খুব নির্লজ্জ। তাই সে জোর দিয়ে বলল, কই না তো, অভিমান কেন করব? হোয়াই? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। জাঙ্কুক কফিতে চুমুক দিয়েছিল। তে অভিমান করেনি শুনে কফিটা হঠাৎ তেতো মনে হলো তার কাছে। মুখের কফিটা গিলে নিয়ে কফির কাপটা নামিয়ে রাখলো সামনের টেবিলে। টেবিলে তার ল্যাপটপটা অন করা। সেখানে পাশে তে শাড়ি পরা ছবি, যেটা একটু আগে ন্যান্সি দিয়ে গেছে। আর তে কি কি করেছে তা নিজ থেকে বর্ণনা করে গেছে। জাঙ্কুক তের ছবিটা জুম করতে করতে বলল, বুঝলাম। আজ আসেননি কেন? কাজ ছিল, রাজনৈতিক কাজ। তে মুখ ভেঙালো। এই পছন্দের ছেলেটা এই অপছন্দের কাজটা না করলে কি এমন ক্ষতি হতো? থাক, মানুষটা যেহেতু ভালো, বাকিটা সহ্য করে নেওয়া যাবে। তে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ও আজ তাহলে রাখি, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। ওপাশ থেকে কলটা কেটে গেল। তের মনটা একটু খারাপ লাগলো। কি নিরামিষ মানুষ, আর একটু কথা বললে কি হতো? মেয়ে হয়ে কি করে নিজে থেকে কথা বলবে? ছেলে হয়ে জাঙ্কুকের তো স্বেচ্ছায় কথা বলা উচিত। জাঙ্কুক কান থেকে ফোন নামিয়ে টেবিলে রাখলো। সোফায় হেলান দিয়ে ল্যাপটপটা কোলের উপরে নিল। তের বেশ কয়েকটা ছবি দিয়ে গেছে ন্যান্সি। প্রতিটা ছবিতে তের চোখে মুখে লজ্জা মিশ্রিত হাসি। দুটো ছবিতে হবু শাশুড়ি আর মায়ের মাঝখানে বসে আছে সে। তের একটা সিঙ্গেল ছবি বের করে জুম করলো জাঙ্কুক। বেশ সুন্দর করে সেজেছে তে। এখনকার মেয়েরা এভাবে সাজে না। জাঙ্কুক মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। যদিও বিয়েটা প্রথমে তার বাবার পছন্দই করতে চেয়েছিল, কিন্তু তার হবু বউকে বেশ পছন্দ হয়েছে তার।
রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ায় শিক্ষা জীবন রাজনীতি করে পার করেছে, মেয়েদের সাথে তেমন মিশেনি, প্রেম করার তো প্রশ্নই আসে না। অনেক মেয়েদের থেকে প্রেম নিবেদন পেয়েও প্রত্যাখ্যান করেছে। শত্রুরা মেয়ে ঘটিত কোনো ব্যাপার রটিয়ে পরিবারের সম্মান নষ্ট করতে পারে, এই জন্য মেয়ে বন্ধুও তেমন বানায়নি। ধরতে গেলে তেই তার জীবনের প্রথম অনুভূতি, তার প্রথম অনুভূতির মেয়েটিকে সে বউ হিসেবে পেতে চায়। সুগা বেডরুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে গেল। জিমিন অন্যদিকে মুখ করে পাশ ফিরে শুয়ে আছে। জিমিনের এভাবে শুয়ে থাকার একটাই অর্থ, সে রাগ করে আছে। সুগা আস্তে করে দরজাটা লাগিয়ে দিল, বিছানায় নিজের শোয়ার জায়গায় এসে বসলো। আলতো করে জিমিনের কাঁধে হাত রেখে ডাকলো, জিমিন, এই জিমিন। জিমিন সাড়া দিল না, আগের মতোই নিশ্চল শুয়ে থাকলো। সুগা উকি মেরে দেখার চেষ্টা করলো জিমিন ঘুমাচ্ছে কিনা। জিমিন চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। সুগা ঢের বুঝতে পারছে জিমিন ঘুমায়নি। জিমিনের শোয়ার ধরন বলে দিচ্ছে জিমিন অভিমান করে আছে। সুগায়ের শোয়ার নাম দিয়েছে রেড সিগন্যাল, অর্থাৎ জিমিন এভাবে শুয়েছে মানেই আজ তার খবর আছে। সুগা জিমিনের গা ঘেঁষে শুয়ে পড়লো, কণ্ঠে মধু ঢেলে বলল, গাটা এমন ম্যাচ ম্যাচ করছে কেন? কাল কি কাজকর্ম বন্ধ রাখবো নাকি? ভাবছি কোথাও ঘুরতে গেলে কেমন হয়। বিয়ে যেহেতু করেছি একা তো যেতে পারবো না, বউকে নিয়ে যেতেই হবে। তা বউ বলো তো কোথায় যাব? জিমিন গুলির বেগে শোয়া থেকে উঠে বসলো, সুগার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ এখন তো বিয়ে করে ঘর কাটা হয়ে গেছি, অথচ ভার্সিটিতে থাকতে বিনা নিমন্ত্রণে আমার পিছে পিছে ঘুরতে। এসব কি বলছো? আমি কখন বললাম তুমি গলার কাটা হয়ে গেছো? হয়েছি তো। এখন কি আমার আর দাম আছে? কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি, কত দাম ভাবো একবার। মিথ্যে কথা বলার জায়গা পাও না। কোটি টাকার কাবিন কখন দিলা তুমি? সুগা উঠে বসলো, টুপ করে জিমিনের গালে একটা চুমু দিয়ে বলল, এই যে এখন দিলাম। আমার একটা চুমু কোটি টাকার চেয়েও বেশি। জিমিন রেগে বিছানা ছেড়ে উঠে যেতে চাইলো, কিন্তু সুগা একটা না আবারও বসিয়ে দিল। জিমিনের হাত একটা ধরে বলল, রাগ করছো কেন? বলছি তো নিয়ে যাব, একটু কাজগুলো গুছিয়ে নি। তোমার কাজ কোনোদিনও শেষ হবে না। সেই কবে বাপের বাড়ি গিয়েছি, আমার একমাত্র ভাই বউ দেখা দেখিতে পর্যন্ত যেতে পারলাম না তোমার জন্য। বিয়ে তো হয়তো যেতে পারবো না। বলেছে যেতে পারবে না, বিয়ের এক সপ্তাহ আগে গিয়ে বসে থাকবো আমরা। তাই না? তাহলে কালকেই রওনা দিতে হবে। জাঙ্কুকের বিয়ে এক সপ্তাহ পরে। জাঙ্কুকের বিয়ের ডেট না জেনেই বউকে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে সুগা চিপায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি, থাক আর মিথ্যা অজুহাত দিতে হবে না, তুমি তোমার কাজের সাথে সংসার করো বলে জিমিন আবারও মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো। সুগা বইয়ের রাগ ভাঙানোর কোনো উপায় পেল না। শেষমেশ পরাজিত হয়ে জিমিনের বালিশে নিজে মাথা রেখে শুয়ে পড়লো। ঠিক আছে, কালই যাবো শ্বশুর বাড়ি, কোনো কাজের দোহাই দিব না, প্রমিস। জিমিন সুগার দিকে ঘুরলো। আবারও মিথ্যা কথা বলছো? না বউ, সত্যিই কাল যাবো, বিশ্বাস করো। এবার মাথাটা টিপে দাও না, এখন না ঘুমালে কাল উঠে রওনা দিতে পারবো না। সুগা জিমিনের দিকে আরেকটু এগিয়ে আসলো, তারপর চোখ বন্ধ করে ফেললো। জিমিন আর রাগ করে থাকতে পারলো না, সে আস্তে আস্তে সুগার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।